ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইংরেজি কবিতা দ্য ওয়ান্ডারার। দ্য ওয়ান্ডারার হলো ওল্ড ইংলিশ পিরিয়ড সময়কালে লেখা একটি কবিতা, যেখানে বক্তা নিজেকে একজন যাযাবর হিসেবে আখ্যায়িত করে তার জীবন সংগ্রামের কথা বর্ণনা করেন। কবিতার প্রথম অংশে তিনি জানিয়েছেন তিনি তার জীবনের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছেন, এমনকি তার পরম বন্ধু গডকে হারিয়ে ফেলেছেন। তাই এখন তিনি নতুন গডের খোঁজে তিনি বের হয়েছেন, এবং এই নতুন গডের খোঁজে বের হয়ে তিনি যতবারই দুঃখ থেকে বের হতে চেয়েছেন, ততবারই তিনি আরো দুঃখের কষ্টের মধ্যে আবর্তিত হয়েছেন। তাই পরিশেষে দুঃখ থেকে বের হওয়ার অর্থাৎ দুঃখের একমাত্র সমাধান হিসাবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার দিকে ইঙ্গিত করেন। এখন আমরা কবিতাটির মূল আলোচনায় যাব, তবে মূল আলোচনায় যাওয়ার আগে কবিতাটির কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। দ্য ওয়ান্ডারার এই ইংলিশ কবিতাটি এক্সাটার বুকের ম্যানুস্ক্রিপ্ট হিসেবে পাওয়া যায়। কবিতাটি অল্টারনেটিভ ভার্সে ১১৬ লাইনে লেখা, যদিও মূল কবিতাটির লাইন ছিল টোটাল ১৫৩টি। যেহেতু এই কবিতাটি লেখার সঠিক তারিখ পাওয়া যায় না, যার ফলে কবিতাটি কোন সময় লেখা সে সম্পর্কে ধারণাও পাওয়া যায় না। তবে কবিতাটির স্পেলিং ভেরিয়েশন উপর ভিত্তি করে ইংরেজি সাহিত্যিকরা কবিতাটি লেট 9th অথবা আর্লি 10th সেঞ্চুরি কোনো এক সময় লেখা বলে আখ্যায়িত করে থাকেন। এখন চলো বন্ধুরা, আমরা কবিতাটির মূল আলোচনায় যাই। কবিতার প্রথম ৯ লাইন থেকে দেখতে পাই স্পিকার পাঠককে একজন একাকী পুরুষের সাথে পরিচয় করে দিচ্ছেন, যিনি নিজেকে একজন যাযাবর হিসেবে আখ্যায়িত করেছেন। এই যাযাবর ঈশ্বরের কাছ থেকে মায়া, মমতা, স্নেহ আশা করেন, যদিও ভাগ্য তাকে মহাসাগর বা বরফ শীতল সমুদ্রের কঠিন পরিবেশে ঘুরতে বাধ্য করেছে, এবং তিনি তার জীবনের সব কষ্টের যন্ত্রণার কথা ভাবছেন। সেই সকল কষ্টের মধ্যে রয়েছে তার প্রিয় আত্মীয় স্বজনদের মৃত্যু। এরপরে আমরা পরবর্তীতে ১০ম লাইন থেকে ২৩তম লাইন পর্যন্ত আমরা দেখি সেই যাযাবর যিনি বলেন যে তিনি সম্পূর্ণ একা। যেহেতু তার প্রিয় আত্মীয় স্বজনেরা সবাই মৃত, তাই তার ভিতরে কষ্টগুলো শেয়ার করার মতো তার আশপাশে কেউ নাই, আর তাই সেই মনের কথাগুলো তিনি অন্য কারোর কাছে প্রকাশও করতে চান না। এরপর স্পিকার জানান, যেহেতু তিনি তার মাতৃভূমি থেকে অনেক দূরে অবস্থিত, শারীরিক, মানসিক এবং আবেগিকভাবে তিনি একা। পরবর্তী লাইনে তিনি জানান যে তিনি তার পরম বন্ধু প্রভুকেও হারিয়ে ফেলেছেন, তাই তিনি এখন নতুন একজন প্রভুর খোঁজে অর্থাৎ পরম বন্ধুর খোঁজে বের হয়েছেন। এরপর আমরা ২৩তম লাইন থেকে ৩৩তম লাইন পর্যন্ত যে বর্ণনা পাই তা হচ্ছে, এরপর স্পিকার ২৪তম লাইন থেকে ৩৩তম লাইন পর্যন্ত বর্ণনা করেন কিভাবে তিনি তার নতুন প্রভুকে খুঁজছেন। তিনি এমন পরম বন্ধু বা প্রভুকে খুঁজতেছেন যে তাকে সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এবং তার হারানো বন্ধুদের অভাব পূরণ করবেন। কিন্তু তিনি এটাও ভেবেছেন যদি তিনি না পান, তাহলে তিনি নির্বাসনের পথে চলে যাবেন, যেখানে আরাম আয়েশ নয়, বরং বরফ শীতল অনুভূতির মতো কষ্ট অনুভূত হবে, যার মধ্যে কোনো গৌরব করার কিছু অবশিষ্ট থাকে না। পরবর্তী অংশে লাইন নাম্বার ৩৪ থেকে ৪৩-এ বক্তা তার পুরনো জীবনের সাথে বর্তমান জীবনের তুলনা করেন। একসময় তিনি সুখী ও সন্তুষ্ট ছিলেন, কিন্তু এখন তিনি দুঃখী একাকী মানুষ। তিনি পুরনো জীবনে ফিরতে চান, কল্পনা করেন কেমন হবে তা। এরপর ৪৪ থেকে ৫৩ লাইন পর্যন্ত স্পিকার বর্ণনা করেন একজন বন্ধুহীন মানুষ হঠাৎ কিভাবে সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে জেগে ওঠে, যেখানে সামুদ্রিক প্রকৃতি এবং প্রতিকূল সামুদ্রিক পরিবেশ কিভাবে তাকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে, যে পরিবেশে তার হৃদয় একজন সঙ্গীকে প্রচন্ডভাবে অনুভব করে। আবার যখন তিনি তার মৃত আত্মীয় স্বজনের কথা মনে করেন, তখন দুঃখ তাকে আঁকড়ে ধরে। সামুদ্রিক পাখিরা যেমন স্বাধীনভাবে উঠতে পারে, যাযাবররা কিন্তু তা পারে না। এটি যাযাবরের চারপাশে সমুদ্র দৃশ্যের সৃজনশীল ও চিন্তাশীলের একীকরণ। এরপর ৫৪তম লাইন থেকে ৬৮ লাইন পর্যন্ত আমরা দেখতে পাই যে স্পিকার সেখানে বলেন যে তার হারানো আত্মীয় স্বজনদের স্মৃতি তাকে সেই সুখ দেয়নি যা তিনি চেয়েছিলেন, বরং এগুলি তার নির্বাসনকে আরো দুর্বিষহ করে তুলেছে। যখন তিনি তার আত্মাকে তার স্মৃতির তরঙ্গে ভাসিয়ে দিলেন, তখন তার মন আরো অন্ধকার হয়ে গেল, অর্থাৎ আরো দুঃখে নিমজ্জিত হয়ে গেল। তিনি মানুষদের জীবনের ক্ষণস্থায়িত্বের কথা ভাবেন, কিভাবে তার হঠাৎ পৃথিবীর বুক থেকে অদৃশ্য হয়ে যায়, সাহসী তরুণ রক্ষীরা তাদের অবস্থান ছেড়ে চলে যায়। পরবর্তীতে স্পিকার পূর্বের একটি ধারণা পুনরায় উল্লেখ করেন যে ব্যক্তি দুঃখ ও ক্ষতির অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী অংশে স্পিকার পূর্বের একটি ধারণা পুনরায় উল্লেখ করেন
যে ব্যক্তি দুঃখ ও ক্ষতির অভিজ্ঞতা অর্জন করেন তিনি এমন কিছু জানেন যা অন্যদের অজানা। তিনি বলেন, একজন মানুষ তখনই জ্ঞানী হয় যখন সে এই পৃথিবীর রাজ্যে কিছু শীতকাল কাটিয়ে দেয়। এটি কঠোর শীতল পরিস্থিতির একটি উদাহরণ। প্রবীণদের ও নির্বাসিতদের মধ্যে একই রকম জ্ঞান থাকে। তিনি আরো উল্লেখ করেন যে এই পৃথিবী মানবজাতির ব্যর্থতার কারণে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা ৬৯ লাইন থেকে ৮৮ লাইন পর্যন্ত দেখি যে বক্তা সেখানে অর্থাৎ স্পিকার সেখানে বলছেন, যাযাবর এবং বয়স্ক ব্যক্তিদের প্রায়ই এমন কিছু জ্ঞান থাকে যা অন্যদের থাকে না। মানুষের উচিত ধৈর্য ধরা, চিন্তা করা এবং অতিরিক্ত তাড়াহুড়ো করে কথা বলা এবং কোনো অর্জনের বিষয়ে অহংকার করা উচিত নয়। এরপর পাঠককে মনে করিয়ে দেওয়া হয় যে জীবন চিরস্থায়ী নয়। মানব জীবন জীবন এবং স্মৃতি একদিন মিলান হয়ে যাবে। এভাবে ঈশ্বর বা সৃষ্টিকর্তা এই অঞ্চলে ধ্বংস এনেছেন। পূর্বে যা গুরুত্বপূর্ণ ছিল এখন তা অকার্যকর। এসব ছিল পুরনো দৈত্যদের কাজ। এমনকি বড় বড় সৃষ্টিও একদিন ধ্বংস হয়ে যায়। স্পিকার এখন সম্পূর্ণ অন্ধকার এক দৃশ্যে আবর্তিত। এই দেওয়াল আক্রমণ আরেকটি ভাবনার বিষয়। এগুলি পৃথিবীর বৃহত্তর ক্ষতির প্রতীক। পরবর্তীতে ৮৯ লাইন থেকে ৯৩ লাইনে আমরা দেখতে পাই বক্তা তার নানান চিন্তা ভাবনা থেকে কি শিখেছেন তার বর্ণনা করেছেন। তার কথা আবেগপূর্ণ এবং বারবার ফিরে আসে কারণ তিনি সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে নিয়ে ভাবেন। তার কথা আবেগপূর্ণ এবং বারবার ফিরে আসে কারণ তিনি সময়ের সাথে হারিয়ে যাওয়া জিনিসগুলি নিয়ে বারবার ভাবেন। বক্তা একটি বিশাল স্থানের দৃশ্য নিয়ে চিন্তা করছেন। এর পরবর্তীতে ৯৪ থেকে ১০৮ লাইনে স্পিকার বলেন যে, দেখো যুবরাজের মহিমা, সময় কত দ্রুত চলে গেল যেন তা কখনোই ছিল না। আগে যেখানে প্রিয় বন্ধুরা ছিল এখন সেখানে দাঁড়িয়ে আছে উচ্চ এক প্রাচীর যা আশ্চর্যজনকভাবে সাপের চিত্রে আচ্ছাদিত। বর্ষার আঘাতে সাহসী যোদ্ধারা নিহত হয়েছে, অস্ত্রগুলো রক্তের পিপাসায় ছিল। খ্যাতিমান মানুষের ভাগ্য কেড়ে নিয়েছে আর ঝড় আশ্রয় পড়েছে ওই পাথুরে পাহাড়গুলোতে। বরফের ঝড়ে পৃথিবী জমে গিয়েছে। শীতের আওয়াজ শোনা যাচ্ছে, তারপর আসে অন্ধকার। রাতের ছায়া ঘন হয়ে আসছে, উত্তরের দিক থেকে আসছে একটি শক্তিশালী শিলাবৃষ্টি যা যোদ্ধাদের একটি শত্রুতার প্রকাশ। পৃথিবীর সব রাজ্যই সমস্যায় ভরা। ভাগ্যের পরিবর্তন পৃথিবীকে স্বর্গের নিচে বদলে দেয়। এখানে ধন সম্পদ, বন্ধুত্ব, মানুষ এবং নারীরাও ক্ষণস্থায়ী। পরিশেষে ১০৯ লাইন থেকে ১১৬ লাইনে কবিতার শেষ অংশে এসে কবি যখন তার অভিজ্ঞতা নিয়ে ভাবেন তখন তিনি বুঝতে পারেন যে জীবন আসলে জটিল, কঠিন এবং শেষ পর্যন্ত বিষণ্ণ এবং একাকী। তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হন যে ভাগ্যই সবকিছু এবং এই ভাগ্য সবাইকে নিয়ন্ত্রণ করে। এটি কবিতার শুরুতে উল্লেখ করা হয়েছিল এবং শেষে ফিরে আসে, যা দীর্ঘ কবিতার ক্ষেত্রে সাধারণ একটি প্রবণতা। এখানে ভাগ্য এবং স্রষ্টা এই দুটি ধারণার মধ্যে কিছুটা কন্ট্রাডিক্টরি ম্যাটার্স রয়েছে। কবিতা শেষে বক্তা উপলব্ধি করেন যে জীবনের সমস্ত দুঃখ কষ্টের একমাত্র সমাধান হলো ঈশ্বরের দিকে ফিরে যাওয়া। এখন আমরা কবিতার থিমগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্য ওয়ান্ডারার কবিতায় কবি বিচ্ছিন্নতা, কষ্ট এবং আধ্যাত্মিকতার থিমগুলো তুলে ধরেছেন। কবিতার বক্তা গভীর শোকের সাথে পরিচিত এবং একজন ভ্রমণকারী অভিজ্ঞতা বর্ণনা করেছেন। যে তার জীবনে সবকিছু হারিয়েছে, সে তার প্রভুকে হারিয়ে ফেলেছে, এখন নতুন প্রভু সন্তান অযথা ঘুরে বেড়াচ্ছে পুরনো প্রভুর স্মৃতিতে ডুবে থেকে। বক্তা তার একাকিত্বকে আরো জোরালো করে তুলেছে তার অন্যান্য হারানো জিনিসগুলোর উল্লেখ করে। শেষ পর্যন্ত বক্তা পরামর্শ দেয় যে এই দুঃখের একমাত্র সমাধান হলো মন এবং হৃদয়কে ঈশ্বরের প্রতি নিবেদিত করা। এখন যদি কবিতার থিমগুলোকে আমরা সংক্ষিপ্ত রূপ দিতে চাই তাহলে সেখানে আমরা বলতে পারবো aloneness, suffering, the relationship between a lord and the warriors, the power of nature or God, wisdom. এই পাঁচটা থিমই হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী থিম এই কবিতার জন্য। এই ছিল দ্য ওয়ান্ডারার কবিতাটির একটি বিস্তারিত আলোচনা। আশা করি এই কবিতাটি তোমাদের ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং কবিতাটির গভীর ভাবনাগুলো বুঝতে সাহায্য করেছে। যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাও এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।